নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় দীর্ঘমেয়াদে আস্থা ফেরালেও অনিশ্চয়তায় ব্যবসায়ীরা, জ্বালানি সংকট দূর করার তাগিদ। রূপপুর সহ 9 প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম। হাসিনা, রেহানা, জয় টিউলিপের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক। শুধু বকেয়া বেতনের জন্য নয়, অটোমেশনে চাকরি হারানো শ্রমিকরাও আন্দোলনে, মন্তব্য শ্রম সংস্কার কমিশন প্রধানের। মেট্রো রেলের একক যাত্রার কার্ড সংকটে চরম ভোগান্তিতে যাত্রীরা, এ মাসে আসছে কার্ড সংকট কাটার আশা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা ও অর্থনীতিবিদরা। তবে এখনও পরিবেশ নিয়ে অনিশ্চয়তা কাটেনি তাদের মতে। নির্বাচন দীর্ঘমেয়াদে আস্থা ফেরালেও স্বল্পমেয়াদে গ্যাস বিদ্যুতের সমস্যা দূর করা জরুরি। বিশ্লেষকরা বলছেন, দেশীয় বিনিয়োগকারীরা আপাতত স্বস্তি পেলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিদেশি বিনিয়োগকারীরা। দেশে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা কাজ করছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে কেউ বিনিয়োগে যাচ্ছেন না। শিল্পের মূলধনী যন্ত্রের আমদানিও ধারাবাহিকভাবে কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে অর্থবছরের প্রথম 4 মাসে এ পণ্য আমদানির ঋণপত্র খোলা কমেছে 33%, নিষ্পত্তির হার কমেছে 19%। রাজনৈতিক অস্থিরতা, ব্যবসার পরিবেশ ও বিনিয়োগ নিয়ে উদ্বেগের মধ্যে 2026 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচনের সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সংস্কার এবং নির্বাচনের সময়সীমা নির্ধারণ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়তা করবে। সামনের দিনে অনিশ্চয়তার বা সময়ের সীমারেখাটি সম্পর্কে কিছুটা ইঙ্গিত প্রকাশ করলো, যদিও এখনও পূর্ণাঙ্গভাবে এটি কি দাঁড়াবে, ইলেকশনের স্ট্রাকচার কি হবে, যেহেতু একটি ঐক্যবদ্ধ কমিশন করার কথা বলেছে, তারা কি সুপারিশ নিয়ে আসবে, সেগুলোর দিকেও আমার ধারণা ব্যবসায়ীদের নজর থাকবে। নির্বাচিত সরকারের প্রতি প্রত্যাশা বেশি থাকলেও বিনিয়োগ সিদ্ধান্তের জন্য আরও সময় নিতে চান ব্যবসায়ীরা। ঘোষণাটা রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পলিসির ক্ষেত্রে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবে বলে আমরা আশা করছি। এই স্থিতিশীলতা যদি না থাকে, তখন আসলে ইনভেস্টমেন্ট ডিসিশনও নেওয়া যায় না। আবার কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে কাজগুলো করা দরকার সেটাও করাটা খুব কঠিন হয়ে পড়ে। সেই জন্য তাদের ভিতরে কিছুটা হলে অনিশ্চয়তার দোলাচল ছিল এবং এখনও কিছুটা আছে। তবে যেহেতু সময়কালটি নির্ধারিত হলো, সুতরাং এর মাধ্যমে হয়তো তারা ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসায়িক কর্মকাণ্ড স্বাভাবিক করবার দিকে ধীরে ধীরে তারা অগ্রবর্তী হবেন। নির্বাচিত সরকার যেই আসুক, অর্থনীতি স্থিতিশীলতায় সংস্কার কমিশনের সুপারিশ আমলে নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি বা 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়ন সহ অন্যান্য প্রকল্প দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগে অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে দুর্নীতির তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মূল কারণ শুধু বকেয়া বেতন নয়, অটোমেশনে চাকরি হারানো শ্রমিকরাও আন্দোলন করছে। মঙ্গলবার সিপিডি আয়োজিত সংলাপে এ মন্তব্য করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। বলেন, অটোমেশনের প্রভাব পরবর্তী কোনো পরিকল্পনা ছিল না বিগত সরকারের। এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরিতে জেলা ভিত্তিক নীতি তৈরির তাগিদ দেওয়া হয়। গেল আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নানা দাবিতে আন্দোলন করছেন তৈরি পোশাক খাতের শ্রমিকরা। এ সময় শ্রমিক আন্দোলনে ভাঙচুর ও প্রাণহানির ঘটনাও ঘটে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সংলাপে উঠে আসে শ্রমিক অসন্তোষের বিষয়টি। এ সময় শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, এসব আন্দোলনের মূলে রয়েছে বিভিন্ন কারখানার বকেয়া বেতন। পাশাপাশি কারখানা অটোমেশনের প্রভাবে চাকরি হারানোদের ক্ষোভও রয়েছে। তিনি জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে অটোমেশন জরুরি হলেও এতে চাকরি হারানোদের কি হবে তা নিয়ে আগের সরকারের কোনো পরিকল্পনা ছিল না। একটা বড় কারণ হচ্ছে এই প্রথম বেকার শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে। সিপিডির গবেষণা একবার এসেছে, জ্যাকার মেশিনগুলো আসার পরে কিন্তু অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে। এর আগে কিশোরগঞ্জ জেলার নারীদের শিক্ষা ও কাজের সুযোগ নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে সিপিডি। এতে দেখা যায় জেলায় ৩৮% নারী উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত, ৫৩% নারী কাজের সুযোগ পায় না। এখনো অনেকে বিনা বেতনে কাজ করছেন। কিশোরী এবং তরুণীদের জন্য জব মার্কেটের বা বাস্তবতা আসলে একই রকম না, এবং একই সাথে আপনারা যদি উপজেলা কেন্দ্রিক তথ্যগুলো দেখেন, দেখবেন যে এক এক উপজেলার বাস্তবতা এক এক রকম। এই যে লোকেশন স্পেসিফিক ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, এই জিনিসটা অনেক সময় ন্যাশনাল লেভেলে আমরা যখন প্রোগ্রাম ডেভেলপ করি ওইটি মাথায় রাখা যায় না। সংলাপে বক্তারা বলেন, টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে কার্যকর নীতি প্রয়োজন। পাশাপাশি পরিবেশ ও জীবনমান উন্নয়নে সবার জন্য মানসম্মত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তারা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেট্রো রেলের একক যাত্রার কার্ড সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকিট। কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় কার্ড কম, তবে এ মাসেই আসছে নতুন ২০,০০০ কার্ড। এতে সংকট কমে যাওয়ার আশা আছে। চালুর পরই জনপ্রিয় হয়ে ওঠে মেট্রো রেল। যানজটের রাজধানীতে এখন স্বস্তির নাম মেট্রো রেল, কিন্তু বর্তমানে একক যাত্রার টিকিট সংকটে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিশেষ করে কর্মজীবীরা পড়ছেন ভোগান্তিতে। যে একক যাত্রার টিকিটের অনেক সংকট রয়েছে, আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন যে এই সংকটটা দ্রুতই কাটিয়ে ওঠার জন্য, আর মানুষের যাতায়াত যাতে আরও সুবিধাজনক হয় সেই বিষয়ে কাজ করার জন্য। খুবই ভোগান্তি হইতে হয় যারা আমরা নর্মাল যাতায়াত করি মিরপুর থেকে, কারণ আমার অফিস যেমন গুলিস্তানে যাই, সো আমার ভালোই অনেক ঝামেলা হয় আর কি। এমন অনেক সময় লাগে, অনেক পরিশ্রম। আমি উত্তর থেকে যখন আসছিলাম অন্তত ১.৫ ঘন্টা আমাকে টিকিট পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে লাইনে দাঁড়িয়ে। মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল বলছে, ২০২২ সালের ২৯ ডিসেম্বর চালুর সময় একক যাত্রার টিকিট ছিল প্রায় ২,৭০,০০০, কিন্তু ২ বছরে ২ লাখের বেশি টিকিট খোয়া গেছে। অনেক যাত্রী টিকিট ফেরত দেয়নি, আবার অনেক কার্ড নষ্টও হয়েছে, যার প্রভাব পড়ছে প্রতিদিনই। সংকট মোকাবেলায় আগামী মার্চের মধ্যে নতুন ৪ লাখ কার্ড নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে আরো ২০,০০০ টিকিট রওনা দিয়েছে আমাদের জাপান থেকে। এটা আমরা এই মাসের শেষের দিকে পাবো। এই মাসের শেষে আরো ২০,০০০ রওনা দিবে, আবার জানুয়ারিতে আরো আসবে। এইভাবে আমরা আরো প্রায় ৩ লাখ টিকিট আনতেছি জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে এসে পৌঁছবে। আমরা এই টিকিটগুলি পেলে আমাদের ইনশাআল্লাহ অসুবিধা হবে না। মেট্রো রেলে এখন দিনে চলাচল করছে ৩.৫ লাখ যাত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে আগামী বছরের শুরুতেই রাজধানীর ধানমন্ডিতে চালু হচ্ছে জেএমআই স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম। বিখ্যাত অ্যাপোলো ক্লিনিকের লাইসেন্সে হাসপাতালে যাবতীয় রোগ নির্ণয়ের সর্বাধুনিক ব্যবস্থাও থাকছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জেএমআই স্পেশালাইজড হাসপাতালের প্রথম বার্ষিকী সাধারণ সভায় এসব কথা জানানো হয়। বক্তারা জানান, এই ধরনের হাসপাতাল চালুর ফলে জটিল রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার হার অনেক কমবে, ফলে সাশ্রয় হবে বিপুল বৈদেশিক মুদ্রা। দেশ বিদেশের খ্যাতনামা চিকিৎসকরা এ হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবেন। এতে সভাপতিত্ব করেন জেএমআই গ্রুপ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক। পরে ২০২৩-২৪ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও পরিচালকদের প্রতিবেদন অনুমোদিত হয়। আজকে আপনাদের মাধ্যমে আপনাদের ডাক্তার কমিউনিটিকে বলতে চাই
আপনাদের কি লাগে না বিবেকে? একটা দেশ এইভাবে বলে আমাদের রোগী সব ইন্ডিয়া কেন যাবে? শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। ডিএসইতে সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এ সময় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও বৃদ্ধি পেয়েছে, বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও। এদিকে শেয়ার বাজারে বিনিয়োগ ও ঋণ শোধে বাংলাদেশ ব্যাংক থেকে 3,000 কোটি টাকার ঋণ পেয়েছে আইসিবি। মঙ্গলবার লেনদেনের শুরু থেকে ইতিবাচক ঢাকা স্টকের সূচক। প্রথম 15 মিনিটেই প্রধান সূচক বাড়ে 38 পয়েন্ট। এরপর শুরু হয় উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 45.71 পয়েন্ট, অবস্থান করছে 5,224 পয়েন্টে। সূচকের সঙ্গে ঢাকার শেয়ার বাজারে বেড়েছে লেনদেন। আজ মোট লেনদেন হয়েছে 450 কোটি 16 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 146 কোটি টাকার বেশি। হাট বদলে অংশে নেয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 210টির, কমেছে 110টির, অপরিবর্তিত রয়েছে 76টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়েন্ট ইনফিউশন, দ্বিতীয় শিপিং কর্পোরেশন, তৃতীয় অবস্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যাল। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম শিপিং কর্পোরেশন, দ্বিতীয় জিপিএইচ ইস্পাত, তৃতীয় অবস্থানে জেমিনি সিফুড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 74.03 পয়েন্ট, লেনদেন 9 কোটি 75 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারে বিনিময় হয়েছে 120 টাকায়, কমেছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হচ্ছে 159 টাকা 86 পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হচ্ছে 132 টাকা 50 পয়সায়। দর অপরিবর্তিত। ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 32 টাকা 10 পয়সায়। অপরিবর্তিত। আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হচ্ছে 32 টাকা 83 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 392 টাকা 24 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 27 টাকা 12 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।